দূর এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমরা আজকের পর্বে আলোচনা করব বাণিজ্যিকভাবে আলু চাষের পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আমরা তো আলু চাষ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই একটু জানতে চাইব যে এই আলু কখন চাষ করা হয়? আলু সারা বছর ধরে ভারতবর্ষের যে ভৌগোলিক জলবায়ু রয়েছে চাষ করা হয়। পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময় হয়, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এই সমতল ভূমিতে, গাঙ্গীয় যে সমভূমি রয়েছে, এই ক্ষেত্রে এখানে সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে চাষ করা হয়।
মানে এই সময় আমরা চাষ করে থাকি। এই সময়ই চাষ করতে হয়। তো আপনি তো বললেনই যে আমাদের এখানে এই ধরনের জলবায়ুতে চাষ হয়, তবুও জলবায়ু এবং মাটি মানে এই চাষের অনুকূল কেমন? এই চাষের অনুকূলে তাপমাত্রা হচ্ছে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে এই চাষের ভালো ফলন হয়। আর্দ্রতা থাকতে হবে 50% থেকে 60% কাছাকাছি। শুষ্ক আর্দ্রতায় হলেও অসুবিধা হয় না এই চাষের পক্ষে। এবং মাটি যেহেতু এই ফসলটি তার অর্থকরী উপাদানটি মাটির মধ্যে থাকে, মাটিটি হালকা হতে হবে। বেলে দোআঁশ মাটি এই চাষের পক্ষে খুবই উপযুক্ত, কারণ মাটির সমস্ত আলুর কন্দ মাটির মধ্যে বড় হয় এবং তাদের আকার বর্ধিত হয়। এর জন্য মাটিটি হালকা এবং ঝুরঝুরে হওয়া বাঞ্ছনীয়। মানে মাটির সঙ্গে কিছু মেশানোর দরকার মাটির নেই। সঙ্গে কোনো মেশানো দরকার নেই। তবে একটা জিনিস, মাটিতে জৈব পদার্থ যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে মাটি হালকা এবং ঝুরঝুরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আলু চাষের পক্ষে ভালো। আচ্ছা, তো আমরা তো দেখেছি যে বাজারে নানান ধরনের আলু পাওয়া যায়। অবশ্যই বিভিন্ন ধরনের আলুর জাত আছে। যেমন ধরুন আমরা সবজি হিসেবে বিভিন্ন তরি তরকারিতে খেয়ে থাকি, আর একটি চিপস হিসেবে আমরা খাই, তো সেটার জাত আলাদা রয়েছে। তাই বিভিন্ন উদ্দেশ্যের জন্য বিভিন্ন রকম জাত রয়েছে এবং বিভিন্ন স্বাদের জন্য বিভিন্ন আলুর জাত রয়েছে। যেমন চন্দ্রমুখী, কুরফি চন্দ্রমুখী, খুবই কমন নাম একটা। হ্যাঁ, কুফরি জ্যোতি, কুরফি চমৎকার, কুফরি অলঙ্কার, পোকরাজ, এস পাঞ্জাব, এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে জলবায়ুর পক্ষে উপযুক্ত এই জাত। এবং যেগুলো চিপস করা হয়, পটেটো চিপস, আচ্ছা, চিপসোনা 1, চিপসোনা 2, এই জাতগুলো রয়েছে। তো আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন দেখে থাকি যে বীজ হিসেবে দানাকে ব্যবহার করি, এই ক্ষেত্রে তো আমরা দানাকে ব্যবহার করি না। তো বীজ নিয়ে যদি কিছু বলেন। না, বীজ হিসেবে আমরা কন্দটাকে, আলু একটি কাণ্ড, এর প্রত্যেক যে চোখ থাকে সেখান থেকে আলুর গাছ বেরোয়। কিন্তু বর্তমানে পটাটো রিসার্চ সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ট্রু পটাটো সিড বলে সত্যিকারের আলুর বীজ পাওয়া যায়। বাহ! সেটি আমাদের বীজের পরিমাণ 1 হেক্টর জমিতে আলুর বীজ প্রয়োজন হয়, যেটা কন্দ জাতীয় আলুর বীজ প্রয়োজন হয়, প্রায় 25 থেকে 30 কুইন্টাল আলুর কন্দের প্রয়োজন হয়। আর আশ্চর্য বিষয়, যদি আমরা ট্রু পটাটো সিড, TPS বলা হয়, প্রকৃত আলু বীজ, সেটি কেবলমাত্র 100 গ্রাম প্রয়োজন হয় 1 হেক্টর জমি চাষের জন্য। আচ্ছা, অনেক কম। অনেক কম। এই TPS 1/13, TPS 11/13, এই দুটো জাত কিন্তু পাওয়া যায়। এই জাতগুলো ট্রু পটাটো সিডের ক্ষেত্রে উপযুক্ত এই জাত। আর আমরা এমনি কন্দ জাতীয় হচ্ছে কি সহজে পাওয়া যায়, সহজলভ্য, আর একটি বীজতলা প্রয়োজন হয় না, সরাসরি রোপণ করা যায়। আচ্ছা। আর বড় আকারে আলু সাইজ থেকে যেহেতু শুধু চোখযুক্ত অংশটি কেটে নেওয়া হয়, 30 থেকে 40 গ্রাম ওজনের কন্দ কেটে নেওয়া হয়, বাকি অংশটাকে বিভিন্ন খাদ্য হিসেবে আমরা আলুটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমাদের এখানকার চাষি বন্ধুরা কোনটা ব্যবহার করেন? আমাদের এখানে চাষি বন্ধুরা কন্দ জাতীয় বীজটিকে ব্যবহার করেন, কারণ TPS যেটা ট্রু পটাটো সিডটা ব্যবহার করা যায় না, কারণ এখানকার তার চারা তৈরি করতে হয়, সেই চারা পর্যাপ্ত যত্ন নিতে হয় এবং সেটা বীজও অনেক সময় সহজলভ্য হয় না। সে কারণে চাষিরা সহজেই ওই কন্দ জাতীয় বীজটি রোপণ করতে অভ্যস্ত। তো চাষি বন্ধু যদি চান তাহলে কি এই বীজ নিজে কি তৈরি করতে পারবেন? না, এই বীজ চাষি বন্ধুরা তৈরি করতে পারবেন না, কারণ এই TPS তৈরি হয়েছে বিভিন্ন সংকরায়নের মধ্য দিয়ে। যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো থেকে সহজে পাওয়া মুশকিল। এর জন্য যে ভৌগোলিকভাবে, যে জলবায়ুভাবে এই বীজটি সংগ্রহ করতে হবে, সেই বীজটি সংগ্রহ করার জন্য বিশেষ একজন প্রশিক্ষক বা বীজ সায়েন্টিস্ট যিনি হন, তিনি ছাড়া এটা করা খুব কষ্টসাধ্য। এবং তার জন্য কোয়ারেন্টাইন সিস্টেম, তার যে বীজ সংগ্রহ প্রক্রিয়া, সেটা কিন্তু যথেষ্ট কৃষকের কাছে সেই প্রযুক্তিটা নেই। তার ফলে এটা কৃষক সহজেই বীজ সংগ্রহ করতে পারবেন না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা নতুন জিনিস জানলাম যে চাষি বন্ধুরা চাইলেই বীজের সাহায্যে আলু গাছ তৈরি করতে পারেন, অথবা কন্দ কেটেও তারা নতুন আলু গাছ রোপণ করতে পারেন আর কি। তো যদি আরও একবার বলেন যে আমাদের এখানে তো এই কন্দ কেটেই বীজ বপন করছি, তো কতটা আলু লাগছে আমাদের 1 হেক্টর বা 1 বিঘে জমিতে? 1 হেক্টর জমিতে, 1 হেক্টর মানে আমাদের বলি 7.5 বিঘে, 33 শতকে যে বিঘেগুলো জমি হয়, সেই মাপের জমির জন্য 25 থেকে 30 কুইন্টাল বীজের প্রয়োজন হয়। এবং এই একটি বীজের গড় ওজন হবে 40 গ্রাম কাটার পরে। খুব বেশি হলে 50 গ্রাম বেশি বীজের আকার হওয়া উচিত নয়।
এটা আমরা বসাবো। এটা বসাবো এবং একটা সুন্দর চোখযুক্ত আলুর চোখ যেটা বলি, যেখান থেকে মোটা হচ্ছে পর্বমধ্য, সেই অংশটা যেন সুস্পষ্ট থাকে, কোনো ক্ষতিগ্রস্ত না থাকে। আচ্ছা, সেই রকম আমরা সুস্থ চোখযুক্ত আলুর কন্দ আমরা ব্যবহার করি, যার গড় ওজন 40 থেকে 50 গ্রাম। আচ্ছা, এই বীজ আমরা কিভাবে বপন করব? বীজটা আমরা বপন করার আগে সুস্থ বীজ আমরা সংগ্রহ করতে হবে। করার পর এই বীজটা থেকে সেটা কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি নিজেরাই রাখতে হয়? না, বীজটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। আলুকে কখনোই আমরা খোলাভাবে রেখে সংরক্ষণ করতে পারি না। আচ্ছা। আলুকে বিশেষ কোল্ড স্টোরেজে এই আলুর বীজটিকে সংরক্ষণ করতে হয়। আজকাল আর একটা নতুন প্রযুক্তি বেরিয়েছে, হুম, যেটা হচ্ছে এরিয়াল রুট কাটিং। আমাদের দক্ষিণ ভারতে হুম, এই চাষের পদ্ধতি শুরু হয়েছে। সাম্প্রতিক এটা নিয়েও বিভিন্ন রকম বিজ্ঞানীরা গবেষণা চলছে এবং তার ব্যাপক প্রয়োগও হচ্ছে। সেটা কি? একটা গাছ থেকে কাণ্ড কেটে সেই কাণ্ডটি থেকে মূল তৈরি করে মূল জমিতে এই চারাটা রোপণ করা। এটার সুবিধা হচ্ছে কি, বীজবাহিত রোগকে প্রতিরোধ করা। হুম, হুম, কিছু সময় বীজ চারাতে থাকার ফলে মূল জমিতে সময় কম লাগছে, তার পরিচর্যা ভালো হচ্ছে। হুম, আর যেহেতু গাছের কাণ্ড বা অংশ থেকে চারাটা আমরা পাচ্ছি, হুম, সেই জন্য এর গুণগত মান কিন্তু অনেক ভালো। আচ্ছা। যেমন আমরা বলি কলমের গাছ, কলমের আম, কলমের জাম, সেখানে ফলন খুব ভালো হয়, গুণগত মান ভালো থাকে। ঠিক তেমনি আলুর গুণগত মানটাও ভালো থাকবে। এটা এরিয়াল রুটিং সিস্টেম বলা হয়। আচ্ছা, এটা সাহায্যেও আমরা রোপণ করতে পারি। তো যেটা বলছিলেন বীজ বপনের পদ্ধতি। এবার বীজটাকে সংগ্রহ করার পর, যেহেতু কৃষক বন্ধুরা কন্দ ক্রয় করে চারা রোপণ করাতে অভ্যস্ত, এই কন্দটিকে নিয়ে এসে তার অঙ্কুরোদন করাতে হবে। অঙ্কুরোদবিহীন কোনো রকম কন্দ মূল জমিতে স্থাপন করা যাবে না। এই কন্দকে কৃষক বন্ধুরা বিশেষভাবে একটি পাত্রে রেখে উপযুক্ত তাপমাত্রা বজায় রাখার জন্য কিছু পাটের বস্তা জাতীয় উপাদান দিয়ে আচ্ছাদন দেওয়া হয়। এছাড়া কার্বন ডাই সালফাইড 30 গ্রাম প্রতি 100 কেজি বীজের জন্য ছড়িয়ে দিলে সুন্দরভাবে এই আলুর চোখ থেকে অর্থাৎ পরমধ্য থেকে অঙ্কুর বেরোবে। সে অঙ্কুরযুক্ত আলুই মূল জমিতে স্থাপন করতে হবে। আচ্ছা, মোটামুটি আলুকে যেভাবে আচ্ছাদনে রাখার কথা বললাম, হুম, সেটা রাখার 12 থেকে 15 দিনের মধ্যে এই অঙ্কুরটা বাড়িতেই বেরিয়ে আসবে। তারপরে আলুটিকে মূল জমিতে স্থাপন করতে হবে। তো আমরা তো তার আগে জমি তৈরি করে নেব আর কি। সেই জমি তৈরি নিয়ে যদি একটু বলেন। আমাদের যেহেতু এটি অক্টোবর এবং নভেম্বর মাসে এটি রোপণ করতে হবে, হুম, এই কন্দ স্থাপন করতে মূল জমিতে। আর এদিকে আমাদের 15 দিন ধরে আলুর অঙ্কুর উৎপাদন হবে। হুম, এই সময়ে জমিটিকে ভালো করে গভীর কর্ষণ দিতে হবে। হুম, যত বেশি মাটি আলগা এবং ঝুরঝুরে হবে, তত গাছ প্রতি আলুর সংখ্যা তত বেশি হবে এবং আলুর আকারও অনেক বড় হবে। আচ্ছা, এই জন্য মাটিটিকে খুব গভীরভাবে চষে দিয়ে আলগা করে আগাছা মুক্ত করে ঝুরঝুরে করে নিতে হবে। একবার উত্তর দক্ষিণ আর একবার পূর্ব পশ্চিম মাটিকে দিয়ে নিতে চাষ হবে। দিয়ে মাটিকে আলগা করে একদম আগাছা মুক্ত সমতল করে নিতে হবে। তো এই ক্ষেত্রে একটু জলসেচের কথা আপনার থেকে জেনে নিই যে জলসেচটা কখন করা হবে? রোপণের আগে নাকি তারপর? এইখানে জলসেচ রোপণের আগে বা রোপণের পরে দেওয়া দরকার নেই। আলুতে চাষ করার সময় হুম, মাটিতে বিশেষ জো থাকে। আচ্ছা, জো হচ্ছে মাটি কাদা ভাব নয়, কিন্তু আর্দ্রতা থাকবে, 20% আর্দ্রতা থাকে। আচ্ছা, সেটা কি জো বলছি আমি? হুম, অর্থাৎ মাটিকে যদি আমরা হাতে নিয়ে একটু চাপ দিই, সহজে মাটির চাপটা ভেঙে যাবে, হুম, কিন্তু আর্দ্রতা বোধ থাকবে। আচ্ছা, এইরকম অবস্থা মাটিতে আলুর কন্দগুলো স্থাপন করা হয়। এই যে অঙ্কুরযুক্ত আলু স্থাপন করা চারাগাছ বেরোতে 14 থেকে 15 দিন মতো চারাগাছটা বেরিয়ে আসে মাটিতে। হুম, তখনই একবার জলসেচ দিতে হয়। অর্থাৎ আচ্ছা। আমরা 10 থেকে 12 দিন পরে জলসেচ দেব। আচ্ছা, এই জলসেচটা প্রায় সপ্তাহে একবার করে দিয়ে দিতে হবে। প্রত্যেক সপ্তাহে একবার প্রত্যেক করে? সপ্তাহে একবার করে মাটির অবস্থা অনুযায়ী। হুম, একটু এঁটেল মাটি হলে 10 দিন অন্তর বা 12 দিন অন্তর করে দিতে হবে, কিন্তু বেলে দোআঁশ মাটি হলে 1 সপ্তাহ অন্তর করে জলসেচ দিতে হবে। হুম, এটা কতদিন দিতে হবে? ফসলে কাটার আমাদের 15 দিন আগে এটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, তো সারের কথা যদি বলেন যে কি সার দেব এবং কতটা দেব, কখন দেব? আলুর প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় আচ্ছা, এবং এই ফসলে অন্যান্য ফসল থেকে বিশেষ সারের প্রয়োজন, যেটি হচ্ছে পটাশিয়াম। এই জমিতে যেখানে আলু চাষ করা আছে সেখানে নাইট্রোজেন যতটা প্রয়োজন হয় ঠিক ততটা পরিমাণে পটাশিয়াম প্রয়োজন হয়। অর্থাৎ আমরা পরিসংখ্যান বা যে সকল রেকমেন্ডেশন করা হয় সেখানে বলা হয়েছে 200 কেজি নাইট্রোজেন হুম,
150 কেজি ফসফেট, হুম, 200 কেজি পটাশিয়াম সার প্রতি হেক্টর জমিতে জন্য প্রয়োগ করতে হবে। আচ্ছা, এবং এর অর্ধেকটা জমি প্রস্তুত করার সময় প্রয়োগ করে নিতে হবে, হুম, বাকি অর্ধেকটা চাপান সার হিসেবে, অর্থাৎ 30 থেকে 35 দিনের মাথায় এই সারটি প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক সার মানে দুবারই। দুবারে সারটা প্রয়োগ করে নিতে হবে। আচ্ছা, কারণ এরপর জমিতে আর যাওয়া যাবে না, কারণ জমিতে আলুর কন্দ মাটিতে যখন স্থাপন হবে, এরপর মাটিতে কোনোভাবে খোঁড়াখুড়ি কিছুই করা যাবে না। কিন্তু আগাছা তো হবে। আগাছা হলে মাটিতে গাছের কন্দ আসে, এই কন্দ মূল জমিতে স্থাপন করার 41 থেকে 42 দিনের মধ্যে গাছের গোড়া থেকে একটি ধাবক বেরোয়, সেই ধাবকে অগ্রভাগ স্ফীত হয়ে যায়, স্ফীত হয়ে আলুর আকার ধারণ করে। আচ্ছা, আচ্ছা, এই 40-42 দিন পর সময় আলুর গোড়াতে একটি মাটি দিতে হবে, হুম, যাতে আলুর গোড়া যত বেশি ঢেকে যাবে মাটির সাহায্যে, তত বেশি আলু বেরোবে। আচ্ছা, কারণ আলু কাণ্ড জাতীয় ফসল, হুম, তাই কাণ্ড থেকেই ধাবক যত বেশি নির্গত হবে তত বেশি সংখ্যা আলু পাওয়া যাবে। তাই 40 দিনের সময় চাপান সার দিয়ে গোড়াটাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে বেশি করে। বেশি করে। এই সময় আমরা কিছু আগাছাও নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ছোট অবস্থায় যখন আমরা 20 থেকে 25 দিনের মাথায় হুম, আলুর গাছে আগাছা প্রথম নিয়ন্ত্রণ করতে হবে। হুম, এরপর দ্বিতীয় যখন আমরা চাপান সার দিচ্ছি, সেই সময় আগাছা যখন মাটি গাছে গোড়ায় দিচ্ছি, সেই সময় কিছু আগাছা থাকলে সেই আগাছাও আমরা নিয়ন্ত্রণ করে নিতে হবে। এভাবে আমরা আগাছা নিয়ে এইভাবে আগাছাটা নিয়ন্ত্রণ করা সেটা সম্ভব। হাত দিয়ে বা নিড়ানি দিয়ে। হাত দিয়ে বা নিরাদিন দিয়ে। আচ্ছা, আর যেহেতু আলুটা আমরা যখন জমিতে স্থাপন করি, আলুর গাছ থেকে আলুর গাছ, হুম, অর্থাৎ আমাদের সারিতে দূরত্ব থাকবে 10 সেন্টিমিটার দূরে, হুম, আর সারি থেকে সারির দূরত্ব থাকবে 45 সেন্টিমিটার, অর্থাৎ 1.5 ফুট দূরত্বে। আচ্ছা, এই মাঝখানেই আমাদের মাটি তুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আচ্ছা। আমরা তো আগাছার কথা শুনলাম। আগাছার পাশাপাশি আমরা অনেক সময় শুনেছি যে বেশি বেশি রোগের প্রকোপ আলুতে দেখা দেয়, সেই ক্ষেত্রে কি বলবেন? আলুতে দুটো রোগ রয়েছে যেগুলো আলু চাষের পক্ষে মারাত্মক ক্ষতি করে থাকে। একটি হচ্ছে আর্লি ব্লাইট, আর হচ্ছে লেট ব্লাইট, যাকে জলদি ধসা বলে আর নাবি ধসা বলে। হুম, জলদি ধসাতে খুব একটা ক্ষতি হয় না, ফলন একটু কম হতে পারে, কিন্তু নাবি ধসাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। জলদি ধসাতে কি হয়, গাছের পাতা, হুম, বিশেষ করে নিচের পাতাগুলোতে হলদে দাগ হয়ে যায়, হুম, অমসৃণ একটি আকার ধারণ করে, গোলাকার আকার। এটি সাধারণত হয়ে থাকে উষ্ণতা যখন 24-25 ডিগ্রি তাপমাত্রা চলে আসে, আর্দ্রতা একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু জলদি ধসাটা আসে। আচ্ছা, এতে গাছের পাতাগুলো একটু শুকিয়ে যায়। হুম, এতে কি করে আমরা কার্বনডাইজিম 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে হবে। এখন কার্বনডাইজিমের থেকে ভালো হচ্ছে ম্যানকোজিওবেট দেয় 2 গ্রাম প্রতি লিটার জলে, মেটালাক্সিল দিতে পারে 1 গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে এই রোগটি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া আরেকটি ক্ষতিকারক রোগ যেটা হচ্ছে নাবি ধসা, লেট ব্লাইট, হুম, এটি সাধারণত হয়ে থাকে ঠান্ডা আবহাওয়াতে, হুম, অর্থাৎ যখন তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আচ্ছা, আর্দ্রতা 50 থেকে 60%, হুম, তখন এই রোগের প্রকোপটা খুব ব্যাপক দেখা যায়। আচ্ছা, এই রোগের কি হয়, গাছের কাণ্ড পচন শুরু হয়, পাতার মধ্যে রসালো পচন দেখা যায়, এবং আলুর মধ্যে কালো কালো স্পট দেখা যায় এবং পচন ধরে। তার ফলে কি হয়, আলুর ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জলদি ধসার চেয়ে নাবি ধসার ব্যাপক ক্ষতি হয়। এটি নিয়ন্ত্রণ করার জন্য বীজকে রাসায়নিক কোনো উপাদান দিয়ে শোধন করতে হবে শুরুতেই। আর এই রোগ সহনশীল জাত, বিশেষ করে কুরপি জ্যোতি, হুম, কুরপি চমৎকার, এই জাতগুলো কিন্তু এই রোগের সহনশীল, সহজে এই রোগ এদের মধ্যে দেখা যায় না। কিন্তু কুরপি পোকরাজ, চন্দ্রমুখী, কুরপি চন্দ্রমুখী, এখানে কিন্তু সহজেই এই রোগের প্রকোপ দেখা যায়। আচ্ছা, কিন্তু কিছু সহনশীল জাত আছে, তাদের মধ্যে এই রোগটি সহজে প্রবেশ করতে পারে না। তো এটি নিয়ন্ত্রণ করা যায় জাত নির্বাচন করে আর বীজ শোধন করে। তা সত্ত্বেও যদি কোনো কারণে মূল জমিতে এই রোগের প্রকোপ দেখা যায়, তাহলে আমরা ম্যানকোজেব বা মেটালাক্সিল এই জাতীয় ক্লোরোথায়োনিল 2 গ্রাম প্রতি লিটার জলেগুলো আমরা স্প্রে করতে পারি। এই স্প্রে করলে এই রোগের নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু আলুটা মাটির নিচে থাকে, এই ক্ষেত্রে কি পোকা লাগার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই। আলুতে পোকা, বিশেষ করে থ্রিপস, যেগুলো চষি পোকা বলে, মাইটস, অ্যাফিড, এইগুলো ব্যাপকভাবে দেখা যায়। তার ফলে কি হয়, গাছের রসটা যখন শোষণ করে নিচ্ছে, গাছ দুর্বল হয়ে যায়, কারণ গাছের উৎপাদিত খাদ্য আলুতে গিয়ে সঞ্চিত হয়,
তার ফলে আলুর আকার বৃদ্ধি হয়। এই পোকাগুলো যদি থাকে তাহলে গাছের উৎপাদিত খাদ্যটি শোষণ করে নেবে। এই জন্য এই পোকা নিয়ন্ত্রণ করা দরকার। বিশেষ করে সাইপারমেথ্রিন বা প্রোপাজাইট, এই সকল বেনোমিল, এই জাতীয় ঔষধ স্প্রে করে এই পোকা থেকে নিয়ন্ত্রণ করা যায়। আরেকটা হচ্ছে পটাটো মথ, যে আলুর ওই অংশটা মাটির মধ্যে থাকা যে গ্রাফ অংশটা সেটা খেয়ে ফেলে। আচ্ছা, তার ফলে আলুর উৎপাদন অনেকটা কমে যায়। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বলি যে ট্রায়োজোফস বা কুইনাল ফস, তাছাড়া কার্বোফিউরান বা কার্বোসালফিউরান, এই সকল ঔষধ, দানা ঔষধ, এইগুলো যদি জমিতে ছড়িয়ে দেওয়া হয়, বা নিম খোল, এইগুলো জমিতে যদি দেওয়া থাকে তাহলে এই পোকার আক্রমণটা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, তাহলে এই সময়ে আলু চাষের জন্য চাষি বন্ধুরা যদি প্রস্তুতি নেন, তাহলে চাষি বন্ধুদের জন্য আপনি কি বলবেন? এই সময় প্রস্তুতি নিতে গেলে আপনাকে ভালো জাতের বীজ সংগ্রহ করে নিতে হবে এবং বীজটিকে শোধন করে নিয়ে অঙ্কুরোদ্গম করতে হবে। আর মূল জমিকে চষে দিয়ে এবং উপযুক্ত সার প্রয়োগ করে মূল জমি প্রস্তুত করে নিতে হবে এবং দেখতে হবে যে মূল জমিতে যথেষ্ট রস রয়েছে কিনা। অতিরিক্ত জল থাকলে কিন্তু যে কন্দ আপনি স্থাপন করবেন সেটাতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, কারণ কন্দগুলোতে যখন আমরা জমিতে দিই তখন কিন্তু শোধন করে দিই, আর যেহেতু আমরা অনেক সময় কাটা কন্দ দিই সেহেতু সহজে মাটিবাহিত জীবাণুর আক্রমণ দ্রুত হতে পারে। আচ্ছা, সেই জন্য আর্দ্রতা দেখেই মূল জমিতে বীজটা স্থাপন করতে হবে। এই হচ্ছে বীজ ভালো করে উন্নত জাতের গুণসম্পন্ন সংশোধিত বীজের আলুর কন্দ সংগ্রহ করা আর মূল জমিকে ভালোভাবে প্রস্তুত করা। এভাবেই যদি চাষি বন্ধুরা আলু চাষের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তাহলে ভালো ফলন পাবেন অবশ্যই। এবং আলু একটি অর্থকারী ফসল এবং খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটা প্রধান খাদ্য হিসেবে আমরা ধরে থাকি। অবশ্যই। এবং আজকালে আলুর দামও বেশ বাজারে ভালোই পাওয়া যায় এবং আলু একটি ফসল সব সবজির ক্ষেত্রে প্রয়োজন এবং আমাদের পশ্চিমবঙ্গে আলু উৎপাদন এখনও বর্ধনশীল, তাই চাষিবারা আলু চাষ করলে যথেষ্ট লাভবান হবেন। আমরা শেষ করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের বিষয় ছিল বাণিজ্যিকভাবে আলু চাষের পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.